এটাকে বলে খেলা, এটাকে বলে কামব্যাক, ফাইট ফর দ্য ব্যাচ, ফাইট ফর দ্য কান্ট্রি, নেশনের জন্য লড়াই করা, মেসির জন্য লড়াই করা। ফার্স্টে যখন এক গোল খেয়ে গেছিলো, আই রিয়েলি থট দ্যাট কি আর্জেন্টিনা এবার সত্যি হয়তো চলে যাবে। আমার কাছে কোনো এক্সপেকটেশন ছিল না। 2022 এর ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা অলরেডি জিতে গেছে। অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান আমি জানি যে না জিতলেও হবে, হয়ে যাবে, চলে যাবে, কোনো ব্যাপারই না, থাকুক এরকমই থাকুক। শেষে আরেকটা গোল খেলো যখন হাফ টাইমের পর, তখন আমি ধরেই নিয়েছিলাম ওকে আর্জেন্টিনা উইল নট কাম ব্যাক, এরকমই আমি ভেবেছিলাম। কিন্তু ভাই গড যদি চায়, ইফ গড ওয়ান্টস হি উইল উইন। এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে বাস্তব। যদি মেসি চায় তাহলে সে খেলা ঘোরাবে। হ্যাঁ ঠিক আছে, মেসি পেনাল্টি মিস করেছে, তারপর ভাই ওদের গোলকিপারটাও তো সেরকমই সেভ দিচ্ছিল না। ফার্স্ট হাফে আর্জেন্টিনা কম অ্যাটাক করেছে, ওদের গোলকিপারটা যেভাবে সেভ করছিল, মেসি যে বল মারছে, হেড দিচ্ছে, ম্যাকালিস্টার হেড দিল, ভাই সেভ দিয়ে দিল। গোলকিপারটা তো আলাদা রকমেরই খেলেছে না ইজিপ্টের। অ্যান্ড ইজিপ্ট শো করেছে ওরা কোনো অংশে কম না, যে ওরা কমা টিম আর্জেন্টিনার এগেনস্টে 3-4 গোল খেয়ে যাবে, দে আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তারা শো করেছে পিওর গার্ডস, কীভাবে ফুটবল খেলতে হয়, কীভাবে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের এগেনস্টে খেলতে হয়। দে শো দ্যাট। অ্যান্ড আর্জেন্টিনার যে ভাই ভিতরে কি আছে আমি জানি না, তারা কি জন্য খেলে, কেন খেলে, ফুটবল কেন খেলে। মেনলি সব প্রফেশনাল প্লেয়ার ভাই, খেলে জিতে কি হবে? আমরা তো লাস্ট টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছি, আমাদের জিতে কি হবে? কিন্তু তাও ওরা কামব্যাক করেছে, ওরা শো করেছে রিয়েল মেন্টালিটি। অ্যান্ড ওয়ান প্লেয়ার ভাই, ওয়ান প্লেয়ার, মেসি তো অ্যাসাইড করে দিলাম, মেসি হচ্ছে টিমে রয়েছে। ওয়ান প্লেয়ার ভাই এই ওয়ার্ল্ড কাপে ফার্স্ট 11-এ শুরু করেনি, এই পুরো ওয়ার্ল্ড কাপে, কিন্তু আজকের এই ম্যাচে ফার্স্ট 11-এ শুরু করেছে ভাই, প্যারেদেস। ও ভাই কি প্লেয়ার, কি ডিফেন্সিভ মিডফিল্ডার ভাই, আলাদা রকমের হয়েছে। লাস্টে যখন ওই বলটা যখন ট্যাকেল করলো, ওটা কিন্তু গোল হয়ে যেত, রিয়াটাকে গোল হয়ে যেতেই পারতো। প্যারেদেস যেভাবে ওখানে নিজের স্ট্রেংথ শো করেছে, কেন সে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে, কেন সে ওখানে আছে, ওটা সে শো করেছে। এর জন্যই তো ভাই ওকে টিমে রেখেছে, এর জন্যই সে ফার্স্ট 11-এ খেলেছে আজকে। ভাই হোয়াট আ পারফরমেন্স ভাই, দূর থেকে শুট নিচ্ছে ভাই, তারপর বল পাস করছে, ওখানে 1-to-1 খেলছে, ভিতরে ঢুকছে, লং বল দিচ্ছে, আলাদা রকমের মেন খেলা কখন ঘুরছে জানো? আফটার দ্য হাইড্রেশন ব্রেক, সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেক হলো, তারপরে মেন খেলা ঘুরে গেছে। লিওনার্দো পেরেদেস এই প্লেয়ারটা 2-3 বছর আগে ইউরোপিয়ান ক্লাব ছেড়ে দিয়ে চলে এসছে ভাই, নিজের কান্ট্রিতে চলে এসছে, বোকা জুনিয়র্সের হয়ে খেলে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার। আমরা ভেবেছিলাম আর রিটায়ারমেন্ট এজে চলে এসছে, হ্যাঁ টিমে রেখে দিয়েছে জাস্ট ওরকম, ঠিক আছে। আগে কি হতো, ম্যাকালিস্টার এজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছে, ওই সাইড দিয়ে আমাদের ইসে রদ্রিগো দে পল, দেন হচ্ছে আমাদের এনজো ফার্নান্দেজ, এই দুজন মিলে খেলা তৈরি করছে, দ্যাটস অল। এরকমভাবেই খেলাটা তৈরি হচ্ছে। রদ্রিগো দে পল অ্যাজ এ রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে খেলছে, এনজো ফার্নান্দেজ লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে খেলছে। এনজো ফার্নান্দেজ একটু এখানে অ্যাটাকিংয়ে যাচ্ছে, হয়তো রদ্রিগো দে পল ওখান থেকে বল ক্রস করছে, এরকমভাবেই তো খেলাটা হচ্ছিল। বাট লিওনার্দো প্যারেদেস যখন ওখানে ডিফেন্সিভ মিডফিল্ডার আজকে খেলা শুরু করলো, আর্জেন্টিনা শো করলো যে কীভাবে খেলতে হয়। ভাই গোল কনসিড করেছে, ইটস ওকে, বাট ওরা কিভাবে চান্সেস ক্রিয়েট করেছে এটা কি তোমরা দেখেছো? আর্জেন্টিনা কালকের ম্যাচটাতে পর্তুগাল এগেনস্ট স্পেন, যখন মানে পর্তুগালের তো আমি কোনো রসকসে আমি কিচ্ছু দেখতে পারলাম না। ব্রুনো ফার্নান্দেজ, ভিটিনিয়া কি করছিল মাঝখানে, জাও নেভেস, তারা এখানে 3টে মিডফিল্ডার, দে আর ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার। এরকম ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার নিয়ে ভাই আর্জেন্টিনার যদি থাকতো, আমি কম্প্যারিজন করছি না, ঠিক আছে। নেশনের জন্য প্লেয়ার আলাদা রকম খেলে, ক্লাবের জন্য আলাদা রকম খেলে, ক্লাবের খেলা আলাদা রকম হয়, ন্যাশনালিটির খেলা আলাদা রকম, পুরোপুরিভাবে আলাদা রকম হয়। বাট ভাই জাও নেভেস আর ভিটিনা তো একই ক্লাবেই খেলে না, ওরা তো একই সাথে, কম্বিনেশন তো সেম প্রায়। অ্যান্ড ব্রুনো ফার্নান্দেজ ভাই অ্যাটাকিং মিডফিল্ডার, হি নো কীভাবে খেলতে হয়। রোনাল্ডোকে একটা বল ক্রস করেনি কালকের ওই ম্যাচটাতে, তো হারবে না এখানে পর্তুগালের কাছে আছে কি? অ্যান্ড আফটার নুনো মেন্দেস, ভাই নুনো মেন্দেসকে যেভাবে ভাই স্লেভারি করিয়েছে পর্তুগালের এই কোচ রবার্তো মার্তিনেজ, ওকেই ফ্রি কিক নিতে দিচ্ছে, ওকেই কর্নার নিতে বলছে, ওকেই বলছে তুই ওখান থেকে ওভারল্যাপ কর। ভাই ও তো একটা মানুষ, ইজ আ হিউম্যান, একটুখানি মাথায় রাখতে হবে একটা প্লেয়ার কতটা দৌড়াতে পারে, কতটা কভার আপ করবে। লামিন আমালকে ভালোভাবে আটকাচ্ছিল, বাট ভাই লামিন আমাল যখন একটা ঢুকেছে, একটাতেই তার চোট খাইয়ে বার করে দিয়েছে। এটা হচ্ছে কথা, যে একটা প্লেয়ারের উপর যদি সব প্রেশার দেওয়া হয় তাহলে কখনোই হয় না। অ্যান্ড রোনাল্ডোকে ডিপ ডাউন করতে হচ্ছে ওর জন্য, রোনাল্ডো বল পাচ্ছে না বক্সে। রোনাল্ডো ইজ আ বক্স টু বক্স স্ট্রাইকার ভাই। জোসে মরিনো যখন দেখলো ওর নিতে চোট লেগেছে, তারপর থেকে ওরা বক্স টু বক্স খেলানো স্টার্ট করেছে। লিটারেলি আই হ্যাভ নো ওয়ার্ডস গাইস, মানে আমার কিচ্ছু বলার নেই। আমি এতটা হাইপ হয়ে গেছি, আমার এতটা অ্যাড্রেনালিন রাশ হয়েছে, আমি জানি না হোয়াটসঅ্যাপে আমি কীরকম স্ট্যাটাস দিয়ে দিয়েছি, কাকে কি বলে দিয়েছি। অ্যান্ড টু দ্য সরি টু মাই পর্তুগাল ফ্যান্স অ্যান্ড ব্রাজিল ফ্যান্স, আমি তাদের কি না কি বলে দিয়েছি। আমাদের আর্জেন্টিনার সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেকের পর খেলাটা মেনলি ঘুরেছে। লতারো মার্টিনেজ আসার পর তাকে কেন নামানো হলো? মূল আমাদের আর্জেন্টিনার কোচ যখন দেখছে যে জুলিয়ান আলভারেজ ফ্রিলি মুভ করতে পারছে না, জুলিয়ান আলভারেজ কিন্তু ফ্রিলি মুভ করতে হয়, আমাদের আতলেতিকো মাদ্রিদে কি করে, ফ্রিলি মুভ করতে পারে, ডিপ ডাউনে এসে বলগুলো ক্যারি করে, কারণ ওখানে জানে দেয়ার ইজ এ স্ট্রাইকার, উপরে একটা স্ট্রাইকার আছে ভাই, সোল্লত ভাই, ওরকম একটা গাট্টা সাটা একটা স্ট্রাইকার আছে। এরকমভাবে খেলে জুলিয়ান আলভারেজ, সে ডিপ ডাউন করে বল ক্রিয়েট করে, ওরকম একটা ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে। তো তখন দেখলো যে ওখানে স্পেস ক্রিয়েট হচ্ছে না, তো ওরকম একটা প্লেয়ার নিয়ে আসলো, কাকে? লাউতারো মার্তিনেজ। হি নোজ হোয়ার ইজ দ্য স্পেস, কোথায় তাকে জায়গা নিতে হবে, কোথায় তাকে ফাউল নিতে হবে,
ঠিক আছে, কোথায় তাকে বল নিয়ে বেরোতে হবে এই জিনিসগুলো সে জানে। সে গোল করতে না পারলেও, মেসি একটা খুব সেরা বল করে দিয়েছিল, সে গোল করতে না পারলেও হি নোজ হোয়ার হি হ্যাভ টু গো, সে সেখানে গেছে। ভাই লাস্ট গোলটা দেখেছো, লৌতারো মার্টিনেজ কিন্তু বেশি জোরে দৌড়ায়নি, ও চাইলেই কিন্তু খুব জোরে দৌড়াতে পারতো। ও জানে যে প্লেয়ার আসছে, কামব্যাক করবে, ভাই এনজো ফার্নান্দেজ ঢুকলো, সে ক্রস রাখলো, গোল। এত সুন্দর ফুটবল খেলা তো আগে দেখোনি, আমিও দেখিনি ভাই। এত সুন্দর টাচিং ভাবে ভাই, ফার্স্ট টাইম টাচ। অ্যান্ড জুলিয়ান আলভারেজ যখন এই মিডলের দিকে আসলে একটু ডিপ ডাউন করলো, তখন আসল খেলাটা ঘুরে গেল। অ্যান্ড মেসি ফার্স্টের দিকে কি করছিল, মেসি ওখানে ড্রিবলিং করতে পারছিল না, মানে কারণ পুরো মিডফিল্ডটা স্যাচুরেটেড করে রেখে দিয়েছিল। পুরো ইজিপ্টের প্লেয়ারগুলো মিডফিল্ড পুরো এত স্যাচুরেটেড করে রেখে দিয়েছিল, ওখান থেকে মুভমেন্ট করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। আর ইজিপ্টের প্লেয়ারগুলো ভাই খুব ভালো, ভাই খুব ভালো। মো সালা থেকে শুরু করে আর বাকি যারা যেসব প্লেয়ারগুলো আছে, আই ডোন্ট নো দ্য নেমস, সিরিয়াসলি অরিজিনালি আই ডোন্ট নো দ্য নেমস। একটা প্লেয়ারকে দেখলাম হাসান, ওর নামটা আমি জানি, আর হচ্ছে জিকো যে গোল করলো, এই 3-4টে প্লেয়ারের নাম আমি জানি। তো ইজিপ্টের এই প্লেয়ারগুলো পুরো মিডফিল্ডে এত স্যাচুরেটেড করে রেখে দিয়েছিল, বল থরলি পাস হচ্ছিল না। অ্যান্ড মেসির যে জিনিসটা লাগে যে 1 টাচ 2 টাচ করে এরকম করে বেরিয়ে যাবে, 1-2টো দেখতে পেয়েছি আমরা, 1-2টো জুলিয়ান আলভারেজের সাথে বা ম্যাকালিস্টের সাথে 1-2 টাচ করে বেরোতে যাচ্ছিল, বাট ফাইনাল থার্টিকে যে কনভার্সন ব্যাপারটা, ওই জিনিসটা হচ্ছিল না। সেটা সেকেন্ড হাফে যখন জুনিয়র আলভারেজ আসলো, জুনিয়র আলভারেজ কি বলটা নিয়ে নিচের দিকে আসছে, নিচ থেকে আসছে, তো ওকে একটা ম্যান ফলো করছে। তো যখনই একটা ম্যান ফলো করছে, তো ভিতরের দিকে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, সেখানে এনজো ফার্নান্দেজ বা ম্যাকালিস্টারকে জায়গা নিচ্ছে। অ্যান্ড যখন ওকে নিচ্ছে, মেসি একেবারে রাইট ফ্ল্যাঙ্কে চলে গেছে, রাইট উইংয়ে, ওখানে গিয়ে বলটা ধরলো, বল ধরে ক্রস করছে, দ্যাটস অল। অ্যান্ড আমাদের আর্জেন্টিনার কাছে তো ওরকম প্লেয়ার আছে যে সেট পিসে গোল করবে। কুতি রোমেরো ভাই ইজ আ ফাকিং গোল স্কোরার, সে জানে কিভাবে গোল করতে হয়। সবাই বলছিল অফসাইড হয়েছে, অফসাইড হচ্ছে, ওটা অফসাইড ছিল না, ওর মানে রানের যে টাইমিংটা ছিল না, সেরা সেরা মারাত্মক। ওই জায়গায় অফসাইড লাইন মেনটেন করে ওরমভাবে রান করে তারপর গোলটা যে করলো, আমি তো ফার্স্টে ভেবে নিয়েছিলাম ভাই যা বল মারবে, যে কোনো বল মারবে, ইজিপ্টের গোলকিপারটাকে সেভ দিয়েই দেবে, আজকে হয়তো আর্জেন্টিনা জিততে পারবেই না। কিন্তু ভাই যখন মেসি চেয়েছে যে আমি জিতবো, আমাকে জিততেই হবে, আই হ্যাভ টু উইন, তো ম্যাচ জিতবে, এর উপরে কোনো কথা হবে না। আর পুরো পিওর ব্রেন হচ্ছে আমাদের লিওনেল স্কোনালির। যখন সে দেখলো যে অ্যাজ আ লেফট ব্যাক ট্যাগলিফিকো সেরকমভাবে খেলতে পারছে না, তার কাছ থেকে ক্রস আসছে না, আমাদের মেন কি দরকার ছিল একটা ক্রস। কারণ কি সেকেন্ড হাফে হাইডারসন বেকের পর যখন দেখলো যে আর্জেন্টিনার কাছে ইজিপ্ট একটা সেট পিসেই গোল খেয়েছে, তো উইক স্পট, ওটা একটা উইক স্পট না, তো ওই জায়গাটাতে কভার আপ করতে হবে, ওই জায়গাটাতে ক্রস আমাদের দিতেই হবে ইজিপ্টের বক্সের মধ্যে। তো সেখানে ইজিপ্টের বক্সের মধ্যে বারবার ক্রস দেওয়া শুরু করলো, ডান সাইড থেকে লিওনেল মেসি, বা সাইড থেকে নিকো গঞ্জালেস, তারা ক্রস দেওয়া শুরু করলো। অ্যান্ড আমাদের প্লেয়ারদের তো অফ দ্য বল মুভমেন্ট এত ভালো, এত ভালো, মানে এই ম্যাচের মধ্যে বোঝা গেল যে আমাদের প্লেয়ারদের মুভমেন্ট কত সুন্দর। আর আর্জেন্টিনার যে ডিফেন্স লাইন ফার্স্টের দিকে 2টো গোল খেয়ে গেছে, কারণ ফার্স্টের গোলটা তো কিছু করার ছিল না, সেকেন্ড গোলটা চাইলেও আটকাতে পারতো, বাট ফলো ব্যাক ঠিকমতো করতে পারেনি। ওই হাসান যে ওই প্লেয়ারটা ভাই এত মারাত্মক খেলে গেছে, আমি মানে চাইবো যে এরকম যদি পারফরমেন্স যদি এর পরেও যদি দেয়, তাহলে সে আশা করি খুবই বড় ক্লাবে খেলবে। কিন্তু এই প্লেয়ারটা এত সুন্দরভাবে ড্রিবল পাস করে গিয়ে, অ্যান্ড ভাই ওই জিকো প্লেয়ারটা, ও কিন্তু ফার্স্টেও একটা গোল করেছে, গোল করার পর ওই গোলটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ওই গোল কারণ কি, এই যে আমাদের লিসান্দ্রো মার্টিনেজের উপর একটা ফাউল হয়েছিল, অপোনেন্টের যে হাফ, ওখানে একটা ফাউল হয়েছিল, ওটা অনেক আগের ঘটনা, সবাই বলছে যে না ওটা ফাউল হয়ে গেছে, এতক্ষণ পরে কেন দিল, ভাই ফাউল হয়েছে ভাই, ভারে চেক হয়েছে, কারণ ওটা হচ্ছে একটা অরিজিন পয়েন্ট। ভারে যদি ধরা পড়ে যে অরিজিন পয়েন্ট যেখান থেকে গোল চান্স ক্রিয়েট হচ্ছে, যেখান থেকে বল যাওয়া শুরু করেছে, সেখানে যদি ফাউল ক্রিয়েট হয়, তাহলে অবভিয়াসলি ভাই ওটা ফাউল হবে। তো ওটা একটা পিওর ফাউল ছিল, এখানে কোনো কথাই হবে না। তো তারপরেও যে জিকো গোলটা করলো, ওটা ভাই পুরো মানে আলাদা রকম পুরোপুরিভাবে। ও আসছিল, লিসান্ড্রো মার্টিনেজকেও দেখালো, ও ফার্স্টে বাঁদিকে যাবে, তারপর বাঁদিকে যাওয়ার নাম করে ডান দিকে চলে আসলো, এটাই তো হলো অফ দ্য বল মুভমেন্ট। অ্যান্ড ওখান থেকে ক্রস চলে আসলো, গোল করে দিয়ে বেরিয়ে গেল, দ্যাটস অল। কিন্তু 2 গোল খাওয়ার পরও আর্জেন্টিনা এরকমভাবে যে কামব্যাক করবে, এটা আমি নিজে সিরিয়াসলি ভাবতে পারিনি, এরকমভাবে যে কামব্যাকটা করলো। একটা গার্ডস চাই ভাই এরকম করে কামব্যাক করার জন্য। নো ফরমেশন, নাথিং, ইউ হ্যাভ টু পুট দ্য বল ইন দ্য বক্স, অপোনেন্ট বক্সের মধ্যে তোকে বলটা দিতে হবে, দ্যাটস অল। অ্যান্ড মেসি সেকেন্ড যে গোলটা করলো ভাই, ভালো ফলো আপ করেছে, ভালো ফিনিশিং করেছে ভাই, বারে লেগে ভাই ভিতরে ঢুকলো, ওরকমভাবে আলাদা রকমেরই খেলা হয়েছে। ফার্স্ট গোলটার ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু লাস্টে যে গোলটা হয়েছে, লাস্টের গোলটা তো হচ্ছে পিওর ক্লাস একেবারে। যখন লাউতারো মার্টিনেজ দেখলো যে তার ফলো আপে কোনো ম্যান আসছে না, সে একটু ওয়েট করলো, তারপর দেখলো এনজো ফার্নান্দেজ ব্যাক থেকে একটুখানি বল জন্য আসছে, তো এনজো ফার্নান্দেজকে ও বলটা দিল। আর কিরকম বলটা দিল, এনজো ফার্নান্দেজের আগে কিন্তু একটা ডিফেন্ডার ছিল, তো একটুখানি পিছন করে বলটা দিল, যাতে এনজো ফার্নান্দেজ হাইটে উঠলে পায়, অ্যান্ড সামনের যে ডিফেন্ডারটা আছে সে যাতে বলটা না পায়, এরকমভাবে বলটা দিল, ব্যাস গোল। এরকমভাবেই গোল হয়ে গেল। তো নেক্সট ম্যাচ আর্জেন্টিনার যার সাথেই হবে, তো হবে যার সাথেই হোক না কেন, কিন্তু আর্জেন্টিনা যে এরকম পারফরমেন্স দিয়ে বেরোলো,
এরপরে আমার কিচ্ছু বলার নেই। অনেকেই বলবে এটা রিগড, অনেকেই বলবে মোসালার ফাউল হয়েছিল বক্সে। ভাই ওটা ফাউল কিছুই হয়নি, মোসালা পায়ে পায়ে জড়িয়েছিল, বা ওইটুখানি বডি কন্ট্যাক্ট তো হবে অবভিয়াসলি, ওইটুখানি তো বডি কন্ট্যাক্ট ফুটবলে হবে, নাহলে ভাই এটা ফুটবল ভাই, ব্যালেট না যে এরকম করে নাচানাচি করে চলে যাবে। তো ওইটুখানি বডি কন্ট্যাক্ট হবে, অ্যান্ড দ্যাটস ফর শিওর ওটা কোনো ফাউলই ছিল না, ওটা হচ্ছে পিওর একটা মানে ডিফেন্সিভ ট্যাকেল, অ্যান্ড ওখান থেকে বলটা গেল, দেন ওটা গোল স্কোর হলো। সো মেসি এখন টোটাল 8 গোল ওয়ার্ল্ড কাপে, অ্যান্ড মেসি হচ্ছে হাইয়েস্ট গোল স্কোরার ইন দিস ওয়ার্ল্ড কাপ এখনও পর্যন্ত। এরপরে এখন এমবাপে রয়েছে, হাল্যান্ড রয়েছে, আরও হ্যারিকেনও এইসব রয়েছে, অনেকেরই নাম এখন নেওয়া যাবে। কিন্তু এই যে বড় বড় নামগুলো এখন বলছি, কালকে যে টিমটা বাদে চলে গেল, এই কালকের পর্তুগাল, ভাই ওরা চাইলেই জিততে পারতো। আমি একটা কথা বলবো, ওরা চাইলেই জিততে পারতো, ওরা যদি ওদের মিডফিল্ড যদি ঠিকমতো খেলতো। ওরা যখন দেখছে যে স্পেনের ডিফেন্স ভাঙতে পারছে না, স্পেনকে উইং থেকে নিয়ে যেতে পারছে না, স্পেন থেকে মিডফিল্ড থেকে যেতে পারছে না, দে হ্যাভ টু পুট সাম ক্রসেস, তাকে ওখানে বক্সের মধ্যে ক্রস দিতে হবে। ভাই ওখানে রোনাল্ডো কী করতে রয়েছে? ও কি এখন দূরপাল্লা শট করে গোল করবে? ওই বয়স নেই ভাই এখন। ও কি নিজে থেকে বল টেনে নিয়ে গিয়ে গোল করবে? ওই বয়স একদমই নেই। আমি পর্তুগালের মানে খেলা দেখে আমি সত্যি একদমই পোষাইনি, আমার একদমই পোষায়নি। আর স্পেন তো 100%ও ছিল না, তো এবার লাইক ইন 80% এরকম একটা খেলা দেখিয়েছে। লামিন আমাল সেরকমভাবে খেলতে পারেনি। লামিন আমাল যদি ফিট থাকতো, লামিন আমাল উইল বি ইন 100%, তাহলে কী করতো ভাই? তাহলে তো হয়েই গেছিলো। তো পর্তুগাল এরকমভাবে বেরিয়ে গেল, তার আগে ব্রাজিল বেরিয়ে গেল, বড় বড় নামগুলো সব বেরিয়ে যাচ্ছে, কিন্তু আর্জেন্টিনা নিজের কাজ করে যাচ্ছে। সবাই বলবে যে ইজি ব্র্যাকেটে রয়েছে, এর জন্য অপোনেন্ট টাফ না, ভাই দেখতেই তো পাচ্ছ ভাই, 2 গোলে পিছিয়ে থেকে ভাই গোল করে যাচ্ছে। এরপর কী করে যে ব্লেম করো, কী করে যে বলতে পারো যে ওয়ার্ল্ড কাপটা একটা রিগড খেলা, আমি নিজেও জানি না। বাট দ্যাটস ফর শিওর যে আর্জেন্টিনা ভাই যাবে, অনেক দূর যাবে। আর্জেন্টিনার মধ্যে এখনও ওই মেন্টালিটিটা আছে, দে হ্যাভ টু ডিফেন্ড দ্য ওয়ার্ল্ড কাপ। তাকে এই ওয়ার্ল্ড কাপটা ডিফেন্ড করতে হবে, তাকে জিতবে না, তাকে ডিফেন্ড করতে হবে, এটাই হচ্ছে